কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, আর তাই প্রতি বছরই এখানে থাকে সকল বয়সের মানুষের আনাগোনা। আজকের এই ভ্লগে আপনাদের সামনে নিয়ে এসেছি কক্সবাজার ভ্রমণের 2 দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। এই ভ্লগে আপনারা জানতে পারবেন কক্সবাজারের কোথায় কোথায় ঘুরবেন এবং উপভোগ করতে পারবেন সে সকল স্থানের প্রাকৃতিক সৌন্দর্য। চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ। আমরা আমাদের যাত্রা শুরু করেছি ঢাকার পান্থপথ থেকে সোহাগ পরিবহনের স্ক্যানিয়া বাসে। বাসের সার্বিক সেবার মানের রিভিউ এবং যাতায়াতের আরেক মাধ্যম ট্রেনের ব্যাপারে আলোচনা সামনের ভিডিওতে দেওয়া হবে, তাই চোখ রাখবেন আমাদের সামনের ভিডিওতেও। আমাদের বাস যাত্রা শুরু করেছে রাত 11টায়। পথে আমাদের দুটো বাস স্টপ পড়েছিল, একটি কুমিল্লায় এবং অপরটি চট্টগ্রামে। তো যাই হোক, আমরা সকাল 8টার দিকে কলাতলি নেমে রিসোর্টে ব্যাগ রেখে আমরা হোটেল শৈবালে সকালে নাস্তা করেছি। নাস্তার বিস্তারিত রিভিউ এবং আরো কোথায় কোথায় নাস্তা করতে পারবেন তার বিস্তারিত আলোচনা সামনের ভিডিওতে করা হবে, তাই অবশ্যই সামনের ভিডিওতে কিন্তু কেউ মিস করবেন না। তারপরই আমরা চলে যাই কলাতলি বিচে। সেখানে সমুদ্রের পানিতে আমরা সবাই নেমে পড়ি এবং সমুদ্রের সৌন্দর্যকে আমরা সম্পূর্ণভাবে উপভোগ করি। কলাতলি থেকে আমরা এরপর রওনা হই ইনানি পাটোয়ার টেকের উদ্দেশ্যে। আর এখন মেরিন ড্রাইভ সড়কের পাশেই বেশ কিছু ভালো ভালো রেস্তোরাঁ করা হয়েছে। তেমনই এক রেস্তোরাঁ পালঙ্কির সন্ধান পেলাম আমাদের অটো ড্রাইভার মামার কাছ থেকে, এবং সেখান থেকে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। পালঙ্কি রেস্তোরাঁটি খুব সুন্দর হওয়ায় এখানে এর কিছু অংশ দেখানো হলো, তবে এর বিস্তারিত খাবারের রিভিউ এবং খাবারের দাম সম্পর্কিত আলোচনা আসছে সামনের ভিডিওতে। যাদের এই সংক্রান্ত তথ্য জানার প্রয়োজন আছে তারা অবশ্যই সামনের ভিডিওটা দেখতে ভুলবেন না। আমার একলা লাগে কবিতা বুকের ভালোবাসা পালঙ্কি থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাই পাটোয়ার টেক সরাসরি। চলুন এবার আমরা উপভোগ করি পাটোয়ার টেকের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এখন আছি হচ্ছে পাটোয়ার টেক সি বিচে। আমাদের নর্মালি এই জিনিসটাকে দেখে মনে হচ্ছে আসলে এটা আকাশ, এবং আমাদের সমুদ্রের সাথে আকাশটা এমনভাবে মিশে গেছে এটা আসলে আলাদা করা অতটা সম্ভব হচ্ছে না। হীরক রাজার দেশে মুভিতে যেরকম গানে বলা হয়েছিল, আহা সাগরে দেখো আহা সাগরে দেখো সেথা আকাশে জলেতে মিশে হলো একাকার, সেথা আকাশে জলেতে মিশে হলো একাকার। কি বাহার কি বাহার কি বাহার, আহা সাগরে দেখো। এখানকার আরো ভালো একটা বিশেষত্ব হচ্ছে আমাদের এই পাশে আছে সমুদ্র, এবং তার ঠিক উল্টা দিকে তাকালে এই পাশে আছে পর্বতমালা। তো এই ধরনের দৃশ্য আমাদের এই মেরিন ড্রাইভের পাশেই দেখা যাচ্ছে, এবং এখানে যে ঢেউগুলা, এই ঢেউগুলো কিন্তু খুবই সুন্দর, পাটোয়া টেকের এই ঢেউগুলো। তো অবশ্যই কক্সবাজার ভ্রমণে এই পাটোয়া টেক সি বিচটা আপনাদের
অবশ্যই আপনাদের তালিকায় থাকা উচিত। পাটোয়ারটেক বিচের অসাধারণ সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবার চলে আসি ইনানির দিকে। এখানেও আমাদের অটো ড্রাইভার মামা জানালেন যে ইনানির সব থেকে সুন্দর এবং কাছের ভিউ পাওয়া যায় প্রেসিডেন্টস ভিউ পয়েন্ট নামক একটি জায়গা থেকে, এবং ওনার কথা মতো আমরা সেখানেই নেমে যাই। চলুন এবার আমরা দেখি প্রেসিডেন্টস ভিউ পয়েন্ট আমাদের জন্য কি কি রেখেছে। হিমছড়ি থেকে পার হয়ে এই ইনানির দিকের এই বিচটা, অর্থাৎ এই প্রেসিডেন্টস ভিউ বিচ, এই বিচটা হচ্ছে খুবই সুন্দর, শান্তশিষ্ট, এবং সবচেয়ে বড় কথা এখানে যেহেতু মানুষের গ্যাঞ্জাম একটু কম, তো যারা হচ্ছে একটু প্রাকৃতিক সৌন্দর্য বেশি উপভোগ করতে চান, বিশেষ করে এই আমি দেখাচ্ছি পিছনের পাহাড়ের যে ভিউটা, এই পিছনের পাহাড়ের যে ভিউটা, আর এই যে সামনে সমুদ্রের যে ভিউটা, এইটা কিন্তু মানে এই কম্বোটা আপনারা কিন্তু অন্যান্য বিচ, লাবণী বিচ বা ওইগুলোতে গেলে পাবেন না। এমনকি পাটোয়ারটেকেও এত সুন্দর এই পাহাড়ের ভিউ প্লাস এই সমুদ্রের ভিউটা, পাহাড়ের ভিউটা এখানে খুব ভালো পাটোয়ারটেকের তুলনায়। তো অবশ্যই প্রেসিডেন্টস ভিউ বিচটা আপনারা এখানে যদি সুযোগ থাকে বা সময় থাকে, অবশ্যই আপনার ভ্রমণ গাইডের মধ্যে বা ভ্রমণ শিডিউলের মধ্যে এই প্রেসিডেন্টস ভিউ পয়েন্টটা আপনারা অবশ্যই রাখবেন। আসলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটার সৌন্দর্যটা আসলে কতটুকু। এবং আমার কাছে মনে হয় যে লাবণী বিচ বা সুগন্ধা বিচ, ওখানে না নেমে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনার এই প্রাকৃতিক সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমি যদি পিছনে দেখাই, এই পাশে পাহাড় আর এইদিকে হচ্ছে সমুদ্রের ঢেউ আসছে। ইনানি বিচ ভ্রমণ শেষে আমরা আবার কলাতলিতে ফিরে আসি এবং হোটেল প্রাসাদ প্যারাডাইসে আমাদের রাতের খাবার খেয়ে নিই। আমাদের অটোমামার কাছ থেকে জানতে পারি হোটেল প্রাসাদ প্যারাডাইসে কক্সবাজারের মধ্যে ভালো বারবিকিউ পাওয়া যায়। এই সংক্রান্ত রিভিউ সামনের ভিডিওতে আসছে। যাদের এই সংক্রান্ত তথ্য জানার প্রয়োজন আছে তারা অবশ্যই সামনের ভিডিওটি মিস করবেন না। এটা খুব সম্ভবত সুগন্ধা পয়েন্ট, আর আমরা এখন আসি হচ্ছে, এখন রাত্রে বাজে 12টা, আমরা হচ্ছে সুগন্ধা পয়েন্টে আসি। আর এখানে সাগর, জোয়ারের সময় সাগরটা খুবই সুন্দর লাগতেছে। আমরা রাত্রেবেলা আমি কখনোই সি বিচে আসা হয় নাই, তো এই জন্য আমরা এখন রাত্রের সি বিচটা একটু উপভোগ করার চেষ্টা করব। তো যারা যারা কক্সবাজার ট্যুর ভ্রমণে আসবেন তাদের অবশ্যই এই রাত্রের সি বিচ যে থাকাটা এবং এইটা কিন্তু আপনাদের অন্তর্ভুক্ত করতেই হবে। আর পাশাপাশি এই সি বিচটা কিন্তু ভালোই নিরাপদ। এখানে হচ্ছে আপনার লাইটিংয়ের ব্যবস্থা আছে, তারপর এখানে আপনার যথেষ্ট মানুষ থাকে সবসময়, প্লাস আপনাদের ওই ঝাউবনগুলোর দিকে, ওই পাশে পিছনে ওই ঝাউবনগুলোর দিকে কিন্তু সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা আছে। সো আপনাদের নিরাপত্তা সংক্রান্ত কোনো কারণ নিয়ে এখানে টেনশনের কোনো কারণ নাই আসলে। এবং এখানে অনেক মানুষ, মানে অনেক মানুষ বলতে একদম ভিড়ভাট্টা এরকম না, কিন্তু মানুষ যে একদম নাই বা নীরব এরকমও না। তো এবং এই ধরনের পরিবেশ প্রায় 3টা-4টা পর্যন্ত থাকে, এবং এটা অবশ্যই উপভোগ করার মতো একটা দৃশ্য। সুতরাং আর আমার মোবাইল স্ক্রিনে রাত্রের আলোর কারণে বা কোনো একটা কারণে সমুদ্রের পানিগুলো সবুজ দেখাচ্ছে, খুব সম্ভবত পিছন থেকে আসা এই সবুজ লাইটটার কারণে। তো এই কারণেই সমুদ্রের পানিটা আসলে সবুজ দেখাচ্ছে, কিন্তু এটা ভিডিওতে যতটুকু না সুন্দর দেখাচ্ছে, বাস্তবে সেটা আরও বেশি সুন্দর। গতদিনের ভ্রমণে কক্সবাজারের একটি উল্লেখযোগ্য স্থান বাদ পড়ে গিয়েছিল। আজকে আমরা সেই স্থানটিতেই যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমাদের প্রথম গন্তব্য হিমছড়ি। সকালে আমরা হোটেল পৌঁছিতে নাস্তা সেরে রওনা দিয়েছি হিমছড়ির উদ্দেশ্যে। হোটেল পৌঁছির নাস্তা কেমন ছিল এবং সেখানে আপনারা সকালে নাস্তা করবেন কিনা সে সংক্রান্ত রিভিউ আমাদের সামনের ভিডিওতে আসছে। তো চলুন, সমুদ্রের সৌন্দর্য কাছে থেকে উপভোগ করার পর আজকে আমরা উপভোগ করব পাহাড়ের চূড়া হতে। হিমছড়িতে ঢোকার মুখে পড়বে শামুক এবং ঝিনুকের অনেকগুলো দোকান। চাইলে সেখান থেকে স্মৃতি হিসেবে কিছু নিয়ে যেতে পারেন। একটু অফ সিজনে আসলে এর দাম কম পাওয়া যায়। এছাড়া ঝিনুকের উপর কিছু লিখেও নিয়ে যেতে পারেন স্মৃতি হিসেবে, যেমনটা আমরা লিখে নিয়ে গিয়েছিলাম। তবে তার আগে হিমছড়ির ঝর্ণাটা প্রথমে এক নজর দেখে আসা যাক।
হিমছড়ি ঝর্ণার পর এবার আমরা উঠতে চলেছি হিমছড়ির পাহাড়ের উপর। হিমছড়ি পাহাড়ের উপর ওঠার এই পথ সাধারণত এমন ফাঁকা থাকে না। কক্সবাজারের কোনো এলাকায় প্রকৃতপক্ষে পিক সিজনে ফাঁকা থাকে না। অফ সিজনে আসার কারণে এখানে মানুষের ভিড় কম, আর তাই আজকে আমরা হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব সম্পূর্ণভাবে। আমরা হিমছড়ি ভ্রমণ শেষে রাতের খাবার খেয়ে নিচ্ছি পালঙ্কি থেকে। সেখানে সন্ধ্যা থেকে সি ফুডের বারবিকিউর আয়োজন চলতে থাকে। চলুন এবার দেখি কক্সবাজারের সি ফুড, যা না খেলে এই ভ্রমণটাই যেন বৃথা। হ্যাঁ ভাই, কোনটা এখানে কি মাছ? আর হচ্ছে পোড়া। আচ্ছা, এটা হচ্ছে পার 100 গ্রাম হিসেবে বিক্রি করা হয় আমাদের এখানে। পার 100 গ্রাম হচ্ছে 230 টাকা। 230 টাকা। আর এটা হচ্ছে রেড স্নাইপার বা লাল কোরাল, ওটা হচ্ছে আমাদের পার 100 গ্রাম 250 টাকা। এটা হচ্ছে বারবিকিউর জন্য সবচেয়ে ভালো। বারবিকিউর জন্য 50 টাকা। আমাদের বারবিকিউ কক্সবাজারের নাম্বার 1। আর এখানে আছে রূপচাঁদা, এটা হচ্ছে পার 100 গ্রাম 320 টাকা। আর টেলে চিংড়ি দেখছেন, এটা হচ্ছে 2 পিস 500 টাকা। আচ্ছা। আর এখানে আছে স্কুইড, যেটা হচ্ছে পার 100 গ্রাম 230 টাকা। আচ্ছা আচ্ছা। তারপর পাশে আছে অক্টোপাস, এগুলো হচ্ছে পার 100 গ্রাম 230 টাকা। তারপর আছে ক্র্যাব কাঁকড়া, এটা হচ্ছে পার 100 গ্রাম 180 টাকা। তো এগুলো হচ্ছে আপনাদের মেইনলি বারবিকিউ আইটেম। আর এখানে তো হচ্ছে লাইভ বারবিকিউ করা হয়, তাই না? সেটার একটু ভিডিও করি। তো আমরা হচ্ছে এখানে আমরা ইনানির এদিকে পালঙ্কি রেস্টুরেন্টে খেতে আসছিলাম। তো এখানে পালঙ্কি রেস্টুরেন্টের ভাই আমাদেরকে দেখাচ্ছিলেন যে কোন আইটেম এবং কোনটা কত গ্রাম করে বিক্রি হয়। আমরা আবার হচ্ছে দ্বিতীয়বারের মতো রাত্রে এসেছি কক্সবাজার সি বিচে। এখন আমাদের মোটামুটি আজকের মতো আমাদের সব ঘোরাঘুরি মোটামুটি শেষ। আমরা জাস্ট সাবধানতার পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে প্রথমে সেটা হচ্ছে সমুদ্রে যখন নামবেন অবশ্যই সানগ্লাস না নিয়ে নামবেন, কারণ কখন স্রোত জোরে আসবে আপনি সেটা জানেন না। তো হঠাৎ করে যদি স্রোত জোরে চলে আসে তো হঠাৎ করে আপনার সানগ্লাস ভেসেও চলে যেতে পারে, তো তখন কিন্তু এটা জিনিসটা চলে গেল। হ্যাঁ, আর হচ্ছে অবশ্যই যাদের চশমার প্রয়োজন থাকে অবশ্যই হচ্ছে স্পেয়ার চশমা নিয়ে আসবেন, কারণ সমুদ্রে যদি চশমা ছাড়া নামেন তো সেক্ষেত্রে যদি ঝুঁকির সম্ভাবনা যদি থাকে, চশমা নিয়েই যদি নামতে হয় তো সেক্ষেত্রে চশমা ভেসে যেতেও পারে। যেমন হচ্ছে আজকে সকালে ভাইয়া ভাবি ওরা হচ্ছে আমি ভাইয়া ভাবি আম্মু 4 জনই সাগরে নেমেছিলাম। তো হঠাৎ করে একটা ঢেউ এত জোরে আসছে যে ভাবির চশমা কিন্তু চলে গেছে, ভেসে গেছে। তো এটা কিন্তু এখন আবার ঢাকায় গিয়ে আবার ঠিক করতে হবে। এখানে করতে পারতাম, বাট এখানে আমাদের আজকে ওরকম সময় নেই। সেকেন্ড যে পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যখন আসবেন আমাদের হচ্ছে নর্মাল যে বাসগুলা, সেই নর্মাল বাসগুলা হচ্ছে আমাদেরকে সমুদ্রে দেখাতে বলি। নর্মাল যে বাসগুলো আছে সেই নর্মাল বাসগুলো কিন্তু আমাদেরকে মোটামুটি এই কলাতলির যে মোড়টা আছে, সেই কলাতলির বিচটা সেই কলাতলির বিচটাতে কিন্তু নামায় দেয়। তো আপনারা চেষ্টা করবেন কলাতলির বিচটাকে একটু অ্যাভয়েড করার। কারণ হচ্ছে আমরা এটা কেন বলতেছি, কারণ হচ্ছে যে ওই বিচটাতেই বেশিরভাগ বাসগুলো নামায় দেয়। তো মানুষজন হচ্ছে ওইটাতে সবাই প্রথমে যায় যারা হচ্ছে প্রথমবার এখানে নামে। তো সেই কারণে কলাতলির বিচটা, অন্তত আমার কাছে যেটা মনে হয়েছে যে কলাতলির বিচটা আসলে খুবই একটু ক্রাউডেড হয়। সমুদ্র সৈকত হিসেবে এতটা ক্রাউডেড সমুদ্র আমি আশা নাই করতে পারি। তো সেই দিক থেকে আপনার যদি সুগন্ধা পয়েন্টের একটু ভিতরের দিকে আসেন, অথবা যদি হচ্ছে আপনি লাবণীর পয়েন্টের দিকে যান, এই দুইটা সি বিচ মোটামুটি কলাতলির তুলনায় আপনার কাছে একটু কম
কোলাহলপূর্ণ, আপনি একটু নিজেকে নিজের মতো করে এনজয় করতে পারবেন, আপনার আশেপাশের যে পরিবেশ সেই পরিবেশটাকে আপনি উপভোগ করতে পারবেন। তো এই হচ্ছে আমার 2টা পয়েন্ট। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যাদের কোনো খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই বাসার বাইরে হঠাৎ করে এসে খাইলে আপনার হজমের সমস্যা হইতেই পারে, এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ। আর আরেকটা কথা হচ্ছে যে বিচে যখন আপনাদেরকে ফটোগ্রাফার বা হচ্ছে অন্যান্য যদি রাইড বা যে কোনো কেসে যদি কেউ কেউ যদি আসে প্রস্তাব দেয়, অবশ্যই সব কিছু ঠিক করে নিয়ে দরদাম করে নিয়ে তারপর হচ্ছে আপনি তাদের সাথে আলোচনায় বা তাদের সাথে হচ্ছে মিটমাট করবেন। কারণ এই জিনিসগুলো ছোটোখাটো বিষয় হলেও এগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখলে আমাদের ভ্রমণটা অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যায়। আচ্ছা, তো আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ। আমরা কালকে সকালে এসে চেষ্টা করব যেখানে সূর্যোদয় দেখার। তো আমরা আজকে রাত্রে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে গিয়ে সকাল চেষ্টা করব যে সূর্যোদয় দেখার। একটা খুব সুন্দর ঢেউ আসতেছে, এটা আমরা একটু দেখে নিতে চাই। এখানে প্রত্যেকটা ঢেউ খুব সুন্দরভাবে এখানে বাড়ি খাচ্ছে। আচ্ছা, পর আমরা খুব সম্ভবত সমুদ্রে আমাদের আর নামা হবে না। আমরা হচ্ছে এখানে আমাদের হোটেলে যেই হচ্ছে সুইমিং পুল আছে সেখানে আমরা কিছুক্ষণ দাপাদাপি করতে পারি বা কিছুক্ষণ হচ্ছে আমরা একটু এনজয় করতে পারি, এবং তারপর আমরা রওনা দিয়ে দেবো। আমাদের যেহেতু 12টায় ট্রেন, আমরা 11টার দিকে চলে যাব। তো সবশেষে আমাদের লাস্ট ডে অ্যাট দিস বিচ, আমি যে কক্সবাজার সম্পর্কে যে জিনিসটা দিয়ে আমি সমাপ্ত করতে চাই সেটা হচ্ছে যে যদি ছোটোখাটো কিছু বিষয় আপনি একটু মাথায় রেখে চলেন, আপনার এই পুরো ভ্রমণটাই আপনি খুব উপভোগ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে বিচে যখন যাবেন অবশ্যই একা বেশি দূর যাবেন না। আমি জানি যে এটা সবারই কমন সেন্সে থাকবে, কিন্তু অনেকে সমুদ্রের পানি দেখে, বিশেষ করে যারা সাঁতার জানেন তাদের ক্ষেত্রে বলছি যে অনেকে কিন্তু সমুদ্রের পানি দেখে নিয়ন্ত্রণ হারাই ফেলতে পারেন এবং হচ্ছে খুব দূরে চলে যেতে পারেন। তো এই বিষয়টা হচ্ছে একটু সতর্ক থাকবেন, কারণ এখানে কিন্তু হঠাৎ করে যখন টান দেয় এই সমুদ্রের পানিটা হচ্ছে যখন একটা ঢেউ আসে তো ভালো, খুব মজা পাওয়া যায়, কিন্তু হঠাৎ করে যখন টান দেয় তখন কিন্তু অনেকেই নিয়ন্ত্রণ করতে পারে না। এবং আরেকটা বিষয় হচ্ছে নিজের অজান্তেই কিন্তু অনেক দূরে চলে যায় এবং সেটা হঠাৎ করে টের পাওয়া যায় না। টের পাওয়া যায় হচ্ছে যে পায়ের নিচে হঠাৎ করে মাটি সরে যায়, এবং এরকম ঘটনা কয়েকবার ঘটছে, ইনানিতে ঘটেছে। এবং এই ঘটনাগুলো কোথায় বেশি ঘটে সেটা হচ্ছে যে ইনানির দিকে কিছু বিচ আছে যেগুলোতে হচ্ছে মানুষজন কম, সিটগুলো একটু কম থাকে, লাইফ গার্ড থাকে না, সবচেয়ে বড় বিষয়। তো এই জিনিসগুলো হচ্ছে ওই বিচগুলোতে হচ্ছে এই জিনিসগুলো বেশি ঘটে। তো এই জায়গাটায় আপনারা একটু সাবধান থাকবেন প্লিজ, কারণ বলা তো যায় না কখন কি ঘটে যেতে পারে। অবশ্যই একটা জায়গা আপনি এনজয় করবেন বা উপভোগ করবেন, কিন্তু অবশ্যই নিজের উপরে নিয়ন্ত্রণে থাকতে হবে, তাই না? মূলত আপনি যদি কক্সবাজারে আসতে চান এবং শুধু কক্সবাজারের ভিতরে আপনার ভ্রমণটাকে সীমাবদ্ধ রাখতে চান, সেক্ষেত্রে এইগুলো হচ্ছে আপনি এই প্লেসগুলো বা এই জায়গাগুলো হচ্ছে আপনি ভ্রমণ করতে পারেন। আর এইগুলোর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বিষয়, যে আমি ভ্রমণটাকে কীভাবে উপভোগ করছি বা প্রাকৃতিক সৌন্দর্য বিশিষ্ট কোন জায়গাগুলো আছে যেটা হচ্ছে আপনার খুব ভালো লাগবে বা আপনি এনজয় করতে পারবেন, সেটার অংশ। আর আরেকটা অংশ থাকবে সেটা হচ্ছে সমুদ্রের পানি খুব কাছে চলে আসছে। আরেকটা অংশ থাকবে সেটা হচ্ছে যে কোথায় থাকবেন বা কোন হোটেলে খেতে যাবেন, এইসব বিষয়ে আমরা হচ্ছে এখানকার আমাদের একজন অটোওয়ালা ছিলেন, উনি হচ্ছে এখানকার স্থানীয় অনেক দিনের, উনি হচ্ছে আমাদেরকে এগুলো নিয়ে ধারণা দিয়েছেন। তো আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে হচ্ছে আরেকটা পর্বে আলোচনা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আশা করি কক্সবাজার ট্যুরের বিভিন্ন জায়গার যে সৌন্দর্যগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি সেটা আপনি এনজয় করতে পেরেছেন। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে সমুদ্রে যখন আমি নিজে নেমেছি সেটা আমি ভিডিও করতে পারিনি, কাউকে ভিডিও করাতেও পারিনি। সে সমুদ্রের সাগরে ঝাপাঝাপি করার যে আনন্দ সেটা সবারই জানা, কারো অজানা থাকার কথা নয়। তো আজকে এটাই থাকবে, এতটুকুই ছিল আমাদের কক্সবাজার ট্যুর। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, এবং সামনে হয়তো আরও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।